Bismillahir Rahmanir Rahim. This is our first class after midterm examination. Hope you have done your midterm assessment, that is assignment properly, and you have submitted all the documents to your course teacher. Today, our first lecture after midterm, so our topic is probability, সম্ভাব্যতা বাংলা যদি বলি। তো আমরা আজকের ক্লাসে what is probability and what is the definition of probability and how we calculate the probability related problem, এই টাইপের জিনিসগুলি নিয়ে আমরা সামান্য আলোচনা করব এবং পরবর্তীতে আজকে তোমাদেরকে কোনো প্রকার পাওয়ার পয়েন্ট স্লাইড বা পিডিএফ স্লাইড দিচ্ছি না, স্লাইডগুলি একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, দেন তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, তোমরা জাস্ট যেহেতু আজকে ক্লাসে ঢুকেছো, তো আমাদের লেখাপড়াটা হবে ইন্টারেক্টিভ। তো যে কোনো প্রশ্ন রেখে দিবা না যে তারপরে কিছু নেবো, আজকে তোমরা এই টপিকের উপরে। আচ্ছা, আমি শুরুতে প্রবাবিলিটির ঘটনাটা একটু আলোচনা করি। প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি? যদি ছোট্ট একটি এক্সাম্পল দিই, মনে করো একটি কয়েন, আমার কাছে তো কয়েন নাই, একটি কয়েন যদি আমরা টস করি তাহলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, একটা হেড আর একটি হলো টেল। আমরা যদি একটি কয়েন টস করি, দুই ধরনের ঘটনা বা ইভেন্ট হতে পারে, হেড এবং টেল। এটা হলো পসিবল আউটকাম বলা হয়। একটি কয়েনকে যখন আমরা টস করব, তাহলে এক পৃষ্ঠায় থাকে হেড, আরেক পৃষ্ঠায় থাকে, উল্টা পৃষ্ঠায় থাকে টেল। ওকে, তাহলে এটাকে টস করার পরে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, এটাকে বলা হয়, এই টোটাল ঘটনাগুলিকে বলা হয় পসিবল আউটকাম। তাহলে একটা কয়েন টস করলে পসিবল আউটকাম কয়টি হতে পারে? যদি উত্তর দাও বোঝা যাবে যে কথা বুঝতেছ। আমি যদি একটি কয়েন টস করি তাহলে আউটকাম কয়টি হতে পারে? দুইটি, হেড বা টেল। দুইটি হইতে পারে। জানা কথাটাই জিজ্ঞেস করেছি যেন ব্রেনে সেট হয়। ওকে, তাহলে এই গেল পসিবল আউটকাম, আমরা এই কয়েনের ক্ষেত্রে পাবো দুই। এখন আমি প্রশ্ন করলাম, এই কয়েনটি টস করার পরে হেড আসার পসিবিলিটি কত? তাহলে হেড আসতে পারে একবার, যদি একবার টস করি, তাই না? একবার হেড আসতে পারে, তাহলে এটাকে বলা হয় ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম মিনস তোমার পক্ষের ঘটনা, তুমি যা চাচ্ছ। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটির ডেফিনিশনটা এইভাবে দিতে পারি যে প্রবাবিলিটি অফ হেড, অর্থাৎ আমরা এই একটি কয়েন টস করে হেড পাওয়ার সম্ভাবনা কত বের করতে চাই। তাহলে নিয়ম অনুযায়ী ফেভারেবল আউটকাম উপরে থাকবে আর পসিবল আউটকাম নিচে থাকবে। পসিবল আউটকাম, এই অনুপাতটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ হেড, অর্থাৎ হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে হিসাব অনুযায়ী ফেভারেবল আউটকাম হলো 1 আর পসিবল আউটকাম হলো 2। কথা কি বোঝা যাচ্ছে? অনুরূপভাবে আমি যদি ডেফিনিশনটা লিখি যে প্রবাবিলিটি অফ টেল, টেল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে টেল একবার আসে,
একবার যেহেতু আমরা টস করব, একবার পেতে পারি, আর হলো পসিবল আউটকাম 2। বুঝতে পারলাম ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে প্রবাবিলিটি কাকে বলে। যদি আমরা ডিফাইন করি যে প্রবাবিলিটির সংজ্ঞাটা কি, তাহলে এইভাবে লিখতে পারবো যে প্রবাবিলিটি ইকুয়ালস টু, তাহলে এখান থেকে বোঝা যায় যে ফেভারেবল আউটকাম, টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম, নাম্বার অফ ফেভারেবল আউটকাম, অর্থাৎ বাংলায় বললে অনুকূলের ঘটনা, পক্ষের ঘটনা। আমার যা চাচ্ছি তার পক্ষে কয়টি ঘটনা আছে সেটাকে বলা হয় নাম্বার অফ ফেভারেবল আউটকাম। আর হলো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। দিস ইজ দ্য ডেফিনিশন অফ টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। তাহলে প্রবাবিলিটির এই সংজ্ঞাটাকে বলা হয় ক্লাসিক্যাল ডেফিনিশন। আরো কিন্তু প্রবাবিলিটি ডেফিনিশন আছে, তাহলে একেবারে শুরুর যে ডেফিনিশনটা সেটা হলো এটা আমাদের ব্রেনে থাকতে হবে। হোয়াট ইজ প্রবাবিলিটি, অর্থাৎ টোটাল ইভেন্ট এবং অনুকূলে ইভেন্টের অনুপাত। অনুকূলের ইভেন্ট থাকবে উপরে আর টোটাল ইভেন্ট থাকবে নিচে স্তরে। আসসালামু আলাইকুম, জি বলেন প্লিজ। তাহলে এতক্ষণ আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম, হোয়াট ইজ প্রবাবিলিটি, নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। এখন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটি কয়েনের দুইটা পৃষ্ঠা থাকে, হেড এবং টেল। এখন প্রশ্ন করলাম একটি কয়েন একবার টস করে হেড পাওয়ার সম্ভাবনা কত? তো সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম এক, একবার আসতে পারে, আর পসিবল আউটকাম 2। ঠিক আছে, তাহলে টোটাল আউটকাম হলো 2, হাফ। অনুরূপভাবে টেল আসার সম্ভাবনাও হাফ। এটা গেল একটি কয়েন দিয়ে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা একটু বড় ডেফিনিশনে যাচ্ছি, কয়েনটাকে পরিবর্তন করবো এখন। এখন আমরা একটা কয়েনের পরিবর্তে একটা কি নিলাম, কি বলে, একটা কিউব, ঘনক। আমরা ঘনক চিনি না, লুডো খেলার যে গুটিটা, ছোট্ট একটা, দেখেছো তোমরা? অনেকে কিন্তু খেলে, অনলাইনেও খেলে। এটার কয়টা পৃষ্ঠা আছে বলো? লুডো খেলার লুডো খেলার যে গুটিটা, এটা এরকম না দেখতে? 6টা স্যার। 6টা পৃষ্ঠা আছে, জি। তাহলে এটাকে ডাইস বলা হয়। এজন্য কথা বলতে চেষ্টা করতেছ কিন্তু নেটওয়ার্কের প্রবলেম, তোমার নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। তাহলে তোমরা বলতেছো যে এখানে এই ডাইস বা ছক্কা গড়ির
6টা পৃষ্ঠা আছে। 6টা পৃষ্ঠার প্রতিটা পৃষ্ঠায় কিন্তু নাম্বারিং করা থাকে। নাম্বারিং গুলি কি? এভাবে ফোঁটা দেয়া থাকে, তোমরা জানো। এইভাবে 1 2 3, হ্যাঁ, ধরো 4 5 এবং শেষের সাথে থাকে 6, রাইট? এভাবেই তো থাকে ফোঁটাগুলো। ওকে, এখন এই ছক্কার গড়িটা আমি একবার নিক্ষেপ করব। তাহলে একবার নিক্ষেপ করলে পসিবল আউটকাম কত হবে? অর্থাৎ ক্ষেত্র কয়বার আসতে পারে একবার নিক্ষেপ করলে? এইভাবে কতবার এই বিভিন্ন ডেটাগুলি আসতে পারে? আমি কয়েনের বেলায় বলেছিলাম একবার একবার নিক্ষেপ করলে হয় টেল আসবে, না হয় হেড আসবে, এর বাইরে কিছুই না। কিন্তু ছক্কার গুটিটা যখন আমি থ্রো করি, ডাইস দিয়ে যখন খেলি, লুডো খেলাটা খেলি, তাহলে পসিবল আউটকাম একবার নিক্ষেপ করলে তার সর্বোচ্চ সংখ্যা হবে 6। 6 এর অধিক নয়, কারণ 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো, একটা ছক্কার লুডোকে আমি নিক্ষেপ করলাম একবার, আর এই লুডোতে 1 আসার সম্ভাবনা কত বা 5 আসার সম্ভাবনা কত? এই কথা কি বুঝে আসছে? মনে করো আমরা কিন্তু যখন খেলাধুলা করি তখন 6 না উঠলে আমরা একটা অন হতে পারি না, খেলাটা স্টার্ট হয় না মনে করো। তাহলে 6 এর প্রত্যাশা করি। এখন আমরা চাচ্ছি এই 6 আসার ঘটনাটাকে এ দ্বারা ডিফাইন করলাম, যে আমরা যখন ছক্কার গুটিটা নিক্ষেপ করব তখন সেটা 6 আসতে হবে। তাহলে এই ঘটনাটাকে এ দ্বারা ডিফাইন করলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? তাহলে ফেভারেবল আউটকাম কয়টা হতে পারে? ছক্কা গুটিতে 6 কয়বার লেখা আছে? একবার। তাহলে এই হলো এ। আর টোটাল আউটকাম, অনুকূলের আউটকাম হলো এ। টোটাল আউটকাম কত হবে? ছক্কার গুটিতে কত করে কয়টা নাম্বার আছে? 6টা স্যার। তাহলে টোটাল আউটকাম কত হবে? 6। 6। এই এখন এইভাবেই একটা ডাইস নিক্ষেপ করার ফলে সেই ডাইসটা 1 হওয়ার সম্ভাবনা বা 6 হওয়ার সম্ভাবনা পেয়ে গেলাম। আবার আমি ধরে নিলাম একটা অনুকূলের ঘটনাকে আমি মনে করো বি দ্বারা ডিফাইন করলাম। আর বি বলতে আমরা চাচ্ছি যে জোড় সংখ্যাগুলি আসবে 2 4 6, 2 4 6, তিনটা আছে না, 2 4 6, এই 2 একটা সেট ধরে নিলাম বি, এই সেটটা বানালাম 2 4 6, অর্থাৎ ডাইসের যে জোড় সংখ্যা আছে জোড় সংখ্যাগুলির সেটকে বি দ্বারা ডিফাইন করলাম। এখন প্রশ্ন করলাম এই জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি কত? তাহলে অনুকূলের ঘটনা কয়টা? 1 2 3, আর টোটাল ঘটনা হলো 6। তাহলে প্রবাবিলিটিটা হলো half। আর এ দ্বারা ডিফাইন করেছিলাম 6 আসার সম্ভাবনা, এটা এ বলেছি। তাহলে প্রবাবিলিটি অফ এ বলতে বোঝানো হয় ফেভারেবল ইভেন্ট হলো 1, 6 একবার আসতে পারে, আর টোটাল ইভেন্ট 6। এইভাবে প্রবাবিলিটি অফ এ হলো 1। আবার বলেছি বি দ্বারা আরেকটা সেট বুঝিয়েছি যেখানে ইভেন নাম্বার অফ আউটকাম, জোড় সংখ্যা দেবে। তাহলে প্রবাবিলিটি অফ বি বলতে আমরা প্রবাবিলিটি অফ বি বলতে ফেভারেবল আউটকাম হলো 3টি, 2 4 6, 3টা, আর টোটাল আউটকাম হলো 6। এইভাবে এখন একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, জাস্ট তোমাদেরকে ডেফিনিশন দেওয়ার চেষ্টা করতেছি হোয়াট ইজ প্রবাবিলিটি। এই সব ডাইসটাকে আমি যদি 2বার নিক্ষেপ করি, প্রতিবারই
মনে করো 1 আসার সম্ভাবনা কত? প্রথমবার নিক্ষেপ করলাম 1 হলো, দ্বিতীয়বারও 1 হওয়ার সম্ভাবনা। তাহলে এই ঘটনাটা এ দ্বারা ডিফাইন করলাম, যেখানে প্রথমবারেও 1 থাকবে, দ্বিতীয়বারেও 1 থাকবে। আচ্ছা, তাহলে ফেভারেবল ইভেন্ট কয়টা আছে, টোটাল ইভেন্ট কয়টা আছে, এটা খুঁজে বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ হবে আমাদের ফেভারেবল ইভেন্ট এবং টোটাল ইভেন্ট, টোটাল আউটকাম কত হবে, কয়বার নিক্ষেপ করব, প্রথমটা 6 বার, দ্বিতীয়বারও 6 বার, তাহলে টোটাল পসিবল আউটকাম হবে 6 × 6। আমি আবার বলছি, টোটাল পসিবল আউটকাম হবে 6 × 6। আর ফেভারেবল আউটকাম কত হবে, প্রথমবার 1, দ্বিতীয়বারও 1, একবার, তাহলে সেটা হবে 1 × 1। অর্থাৎ 2 বার নিক্ষেপ করব, প্রতিবারই 1 এবং 1 আসার সম্ভাবনা হবে 1/36। এভাবে আমি যদি প্রশ্ন করি যে বি একটা সেট, সেটা হলো 1, 3, 5, আর আমরা 2 টাইমস নিক্ষেপ করব, তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে, ফেভারেবল ইভেন্ট কত, 3, প্রথমবার 3, দ্বিতীয়বারও 3, আর টোটাল ইভেন্ট 6 × 6, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 1/4। এইভাবে 2টি ডাইস দিয়ে, তারপরে তোমার কয়েন দিয়ে, প্লেইং কার্ড দিয়ে অনেকভাবে প্রবাবিলিটির সংজ্ঞা ডিফাইন করা যায়। আমি ছোট্ট করে প্রবাবিলিটির সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে দুটো জিনিস মনে রাখছি, বেসিক ডিসকাশন, প্রপার্টিজ অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির বৈশিষ্ট্য, এটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, প্রপার্টিজ অফ প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি অফ এ, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি, কোনো একটা ঘটনার প্রবাবিলিটি, এই ঘটনার প্রবাবিলিটিটা এটা তোমার একের চেয়ে ছোট অথবা সমান, আর শূন্যের সমান অথবা শূন্যের চেয়ে বড়, এটা 1 নাম্বার, এটা মনে রাখতেই হবে। আমি আবার বলছি, প্রবাবিলিটি অফ এ, কোন একটা ঘটনার প্রবাবিলিটি শূন্যের সমান অথবা শূন্যের চেয়ে বড়, 1-এর সমান অথবা 1-এর চেয়ে ছোট। কথা কি মনে থাকবে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এবার ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা সচরাচর জানি যে ইডেন কলেজে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে কোনো প্রকার মেল স্টুডেন্ট নাই, কোনো পুরুষ ছাত্র ইডেন কলেজে নাই। এখন প্রবাবিলিটি অফ স্টুডেন্ট ইন ইডেন কলেজ, সেই রেজাল্টটা 0। অর্থাৎ আমি এ দ্বারা ডিফাইন করলাম যে মেল স্টুডেন্টস ইন ইডেন কলেজ। খেয়াল করি, যতগুলি পুরুষ ছাত্র আছে এই সংখ্যাটাকে এ দ্বারা ডিফাইন করলাম, আর এন হলো নাম্বার অফ টোটাল স্টুডেন্ট ইন ইডেন কলেজ। এখন এ দ্বারা কি ডিফাইন করছি, মেল স্টুডেন্টস ইন ইডেন কলেজের পুরুষ ছাত্র সংখ্যা, আর এন দ্বারা নাম্বার অফ টোটাল স্টুডেন্টস ইন ইডেন কলেজ। তাহলে প্রবাবিলিটি অফ এ
পুরুষ ছাত্রের সম্ভাবনা, তাহলে এই প্রবাবিলিটি অফ এ ফেভারেবল আউটকাম কয়টা হবে বলো? 0। 0। বুঝতে পেরেছো কেন 0? আমরা জানি যে ইডেন কলেজে কোনো প্রকার ছাত্র নাই, সবই হবে ফিমেল স্টুডেন্ট, মেল স্টুডেন্ট নাই। তাহলে ফেভারেবল আউটকাম হলো 0, আর নাম্বার অফ টোটাল আউটকাম n। সেই সংখ্যাটা 1000, 10,000, 20,000 যাই হোক না কেন, প্রবাবিলিটি অফ এ কি বোঝাতে পেরেছি? আশা করি কিভাবে একটি প্রবাবিলিটি শূন্য হয় তা বুঝতে পেরেছি। আচ্ছা, যেমন একটি ঘটনা ঘটার সম্ভাবনা যখন শতভাগ হয়ে যায়, নিশ্চিত হয়, তাহলে তখন ওই ঘটনাটার প্রবাবিলিটি হয় x। এরকম ঘটনাটা ঠিক উল্টা ভাবেও আমরা বলতে পারি। বি দ্বারা যদি ডিফাইন করি যে ফিমেল স্টুডেন্টস ইন ইডেন কলেজ, ফিমেল স্টুডেন্টস ইন ইডেন কলেজ, এটা আমি বি দ্বারা ডিফাইন করলাম, তাহলে আমরা কি লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে যে এটা বি দ্বারা ডিফাইন করলাম, ফিমেল স্টুডেন্টস ইন ইডেন কলেজ। তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে? সবই তো ফিমেল স্টুডেন্ট, তাহলে নাম্বার অফ টোটাল স্টুডেন্ট যা, ফিমেল স্টুডেন্টের কিন্তু তাই। সেটা যতই হোক, খালি ক্যালকুলেশন করলে আমরা পাবো। তাহলে দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি কখনো কখনো 1 হতে পারে, কখনো কখনো সেটা 0 হতে পারে। নট মোর দেন 1, নট লেস দেন 0। প্রবাবিলিটি শূন্যের চেয়ে ছোট হয় না, প্রবাবিলিটি 1-এর চেয়ে বড় হয় না। আশা করি মনে রাখবে। তাহলে আমরা একটি বৈশিষ্ট্য শিখেছি, এটা আমরা মনে রাখবো, অবশ্যই ভালোভাবে মনে রাখবো। আর একটি বৈশিষ্ট্য হলো দ্বিতীয় যে প্রপার্টিটা, টোটাল সামেশন অফ এ ইজ ইকুয়াল টু 1, সামেশন অফ all probability, সাপোজ i সমান 1 to n। অর্থাৎ একটাই ঘটনার যতগুলি সাব ডিভিশন হতে পারে সবগুলির যোগফল 1। ঠিক আছে, আমরা এটা আরো একটি প্রপার্টি, যেমন যে ইডেন কলেজের গল্প বলেছি, যদি প্রশ্ন করা হয় যে ইডেন কলেজে মনে করো 4টি ধর্মের স্টুডেন্ট আছে, হিন্দুইজম আছে, বৌদ্ধিজম আছে, খ্রিস্টানিজম আছে, মুসলিম আছে, 4 ধর্মের স্টুডেন্ট আছে সাপোজ। তাহলে এই 4 ধর্মের স্টুডেন্টের টোটাল প্রবাবিলিটি মিলেই কিন্তু 1। যদি প্রশ্ন করা হয় যে প্রবাবিলিটি অফ বৌদ্ধিজম স্টুডেন্ট, বৌদ্ধিস্ট ছাত্রের প্রবাবিলিটি কত, সম্ভাবনা কত, তাহলে ক্যালকুলেশনটা হবে যদি টোটাল এই স্টুডেন্ট অফ ইডেন কলেজ 10,000 হয়, আর বৌদ্ধিস্ট যদি হয় সাপোজ 100, 100 জন বৌদ্ধিস্ট আছে, তাহলে আমরা যদি বৌদ্ধিজমকে বি দ্বারা ডিফাইন করা হয়, তাহলে প্রবাবিলিটি অফ বি হবে 100/10,000। তাহলে ক্যালকুলেশন করলে 1/100 অর্থাৎ 0.01 যদি বি দ্বারা আমরা ডিফাইন করি প্রবাবিলিটি অফ বৌদ্ধিজম স্টুডেন্ট ইন ইডেন কলেজ। আবার মনে করো সি দ্বারা ডিফাইন করলাম যে প্রবাবিলিটি অফ হিন্দুইজম, তাহলে এরকম আসবে প্রবাবিলিটি অফ খ্রিস্টানিজম, প্রবাবিলিটি অফ মুসলিম। হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি যত সংখ্যা হবে তাদের যোগফল অবশ্যই 1 হবে, তার উপরে যাবে না। হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্যগুলি নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। জাস্ট আমরা বেসিক জিনিসগুলি আলোচনা করতেছি, দেন তোমাদের ডিপ্লোমা ইন্টারমিডিয়েট 2 ক্লাসের স্টুডেন্ট তোমরা আছো এখানে, তো কম্বিনেশন এবং পারমিউটেশন এই দুইটা টার্ম অনেকেই জানো, ক্যালকুলেটরও বের করা জানো।
আবার অনেকের নলেজে নাই। সেজন্য আমি একটু জিনিসটা আলোচনা করতেছি যে এনপিআর এর ডেফিনিশনটা হলো ফ্যাক্টোরিয়াল এন and factorial n minus r. This is the permutation. এটা আমরা নতুন করে মনে রাখবো, যাদের মনে নাই তাদের জন্য পারমিউটেশনের ডেফিনিশন। n সংখ্যক প্রোডাক্ট থেকে বা n সংখ্যক ব্যক্তি থেকে বা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত পারমিউটেশন সংখ্যা, বিন্যাস সংখ্যা। ঠিক আছে, এটার ফর্মুলা হলো আর আরেকটি হলো কম্বিনেশন, NCR। খেয়াল করি তো, P ফর পারমিউটেশন, C ফর কম্বিনেশন। তো NCR এর ডেফিনিশন হলো ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল r, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই দুটো ডেফিনিশন আমাদের মনে রাখতে হবে। আমরা যদি ইচ্ছা করি এই দুটোর সাথে একটা রিলেশন আছে, খেয়াল করে দেখো। রিলেশনটা এইভাবে বলা যায় যে এই টার্মটা তো উপরে আছে, এর পরিবর্তে NCR আমরা লিখে দিতে পারি কিভাবে, this will be 1 by factorial r into NCR, অথবা এটা এইভাবেও লেখা যায় NPR is equals to factorial r into NCR। এই হলো কম্বিনেশন এবং পারমিউটেশনের বৈশিষ্ট্য। আচ্ছা, ধরো এবার তোমরা 3টি ডিজিট নিলে, 3টা ভিন্ন ভিন্ন ডিজিট, সাপোজ এ বি সি। এই 3টা ডিজিট থেকে প্রতিবারে 2টি ডিজিট নিয়ে গঠিত পারমিউটেশন কত হবে? আমি আবার বলছি, একটু করে এই নলেজটা আমাদের খুবই দরকার। এই নলেজটা থাকলে আমাদের প্রবাবিলিটিতে খুব কাজে লাগে। আমি আবার প্রশ্নটা করি, দেখি তোমাদের মধ্যে কতটুকু নলেজ আছে। 3টা ভিন্ন ভিন্ন লেটার এ বি সি, 3টি লেটার থেকে প্রতিবারে 2টি করে লেটার নিয়ে গঠিত পারমুটেশন কত, গঠিত কম্বিনেশন কত? In permutation the sequence should be calculated, ক্রমটা ক্যালকুলেট করা হয়, বাট ইন কম্বিনেশন ক্রম ক্যালকুলেট করা হয় না। সিকোয়েন্স বা ক্রমটা, যেমন আমরা পারমুটেশন যখন করব সিকোয়েন্স মাস্ট বি ক্যালকুলেটেড। আমি কি বলেছিলাম, প্রতিবারে 3টি থেকে প্রতিবারে আমরা 2টি করে নিতে চাই, তাহলে হবে এ বি, বি এ, বি সি, সি এ, এ সি, সি ডি। তাহলে কয়টি হলো? আমরা যদি চার্ট করি দেখতে পাবো 1 বার, 2 বার, 3, 4, 5, 6। প্রতিবারে 2টি করে শব্দ অক্ষর নিয়ে গঠিত পারমিউটেশন কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6। এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এইভাবে যে 3টি এলিমেন্ট থেকে প্রতিবারে 2টি এলিমেন্ট নিয়ে গঠিত পারমিউটেশন 3 তাহলে ফর্মুলাতে যদি বসাই দিই 3 ফ্যাক্টোরিয়াল 3, উপরে ফ্যাক্টোরিয়াল 3, নিচে 3 minus 2 that is factorial 1। তো ক্যালকুলেশন করলে আসছে 6, যা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। তাহলে পারমিউটেশনের মধ্যে সিকোয়েন্স শুড বি ইভালুয়েটেড, কাউন্টেড। এ বি একটা ক্রম বা সিকোয়েন্স, বি এ আরেকটা সিকোয়েন্স।
in combination sequence should be ignored, সিকোয়েন্সকে উপেক্ষা করা হয়। কিভাবে? যে এই 6টি থেকে এই 3টি অক্ষর থেকে প্রতিবারে 2টি অক্ষর নিয়ে গঠিত সমাবেশ, সেটা হবে এ বি। এ বি এবং বি এ একই দলভুক্ত, সমাবেশ মানে দল, আর পারমিউটেশন যেটা সেটা হবে সিকোয়েন্স। এই এ বি এসি অথবা সি এ একই কথা, আর হলো এ বি এসি এবং বিসি অথবা সিডি। 3টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে প্রতিবারে 2টি করে বর্ণ নিয়ে গঠিত কম্বিনেশন সংখ্যা, সেটা হবে 1 2 3, অর্থাৎ 3C2। ক্যালকুলেশন করলে কত হয়? ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 1। কিভাবে? এই ফর্মুলা বসিয়ে দাও, রেজাল্ট আসে 3। এই হলো 3। তাহলে আমরা ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে কম্বিনেশন এবং পারমিউটেশন বের করার চেষ্টা করেছি। এই ফর্মুলায় বসালেও কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। 3C2 পেয়েছিলাম 6 সমান, আর হোয়াট ইজ আর ইজ 2, ফ্যাক্টরিয়াল 2 ইজ 2, আর এটা হলো 3। 3 আর 2 মিলে 6 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রিলেশনটাও ঠিক আছে। তো আমরা ছোট করে একটু রিভিশন দিয়ে নিলাম পারমিউটেশন এবং কম্বিনেশন। তোমরা যারা ডিপ্লোমাতে পড়েছো অথবা পড়োনি, ইন্টারমিডিয়েটে পড়েছো অথবা পড়োনি, আজকে ক্লাস শেষে একটু করে পারমিউটেশন এবং কম্বিনেশনের প্রয়োজনে ইউটিউব থেকে 10 মিনিটের একটু ভিডিও দেখে নিবে, জাস্ট ডেফিনিশনটার জন্য, হোয়াট ইজ পারমিউটেশন, হোয়াট ইজ কম্বিনেশন। আমি একটি ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা তুমি নিজ উদ্যোগে শিখে নেওয়ার চেষ্টা করবো, বিকজ ইট ওয়াজ ইউর প্রিভিয়াস লেসন। আমরা এখন পড়াচ্ছিলাম ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টিজ অফ প্রবাবিলিটি। একটু প্লেইং কার্ডের দিকে যাব। তাস খেলা এমনিও যদিও আমাদের অফলাইনে ক্যাম্পাসের ভিতরে প্লেইং কার্ড প্রহিবিটেড, তোমরা জানো, অনেককে ধরেছি, অনেক সময় বলেছি ক্যাম্পাসে খেলা যাবে না। এটা বলতে আমরা কিন্তু অফিসিয়ালি বলতে পারিনি যে এটা একেবারেই কমপ্লিটলি প্রহিবিটেড। তবে নিষিদ্ধ সেই জিনিস, আমি আবার বলি, সেই কাজটুকু নিষিদ্ধ যে কাজটা মানুষের ব্রেনের নিউরোলজিক্যাল চেঞ্জ নিয়ে আসে, যার ফলে একটি মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়েছিল। আমি কথাটা আবার বলতেছি, হারাম। হারাম কি? কেন মদ, জুয়া, তারপরে বিভিন্ন ধরনের অ্যালকোহল আরো আছে, বা কিছু প্রাণীর মাংস সৃষ্টিকর্তা মানুষের জন্য এটা হারাম করেছেন, মানুষের জন্য এটা হারাম করেছেন। আমি কথাটা আরো একটু ব্যাখ্যা করলে বলবো, সৃষ্টিকর্তা মানুষের জন্য হারাম করেছেন, মনে করো শূকরের মাংস, ঠিক আছে, পিগ বা শূকরের মাংস মানুষের জন্য হারাম করেছেন। অনেকে মনে করে এটা মুসলমানের জন্য হারাম, না, এটা মানুষের জন্য হারাম। এখন বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে আসলে শূকরের মাংস ভক্ষণ করলে মানুষের লং টার্ম একটি ইফেক্ট করে, সাইকোলজিক্যালি, ইভেন্চুয়ালি ফিজিক্যালি ইফেক্ট করে এবং অনেক ক্ষতি হয়, যার ফলে এটা হারাম করেছে। আর প্রশ্ন অনেকে করতে পারে, তাহলে এই হারাম জিনিসটা কেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন? কুকুর এটা হারাম, ঠিক আছে। তো আসলে ওইসব প্রাণীগুলি আমাদেরকে নলেজের জন্য দিয়েছেন, জ্ঞান অর্জনের জন্য। যদি এই শুকরকে না দিতেন সৃষ্টিকর্তা, হ্যাঁ, এটা একটা নিকৃষ্টতম প্রাণীর মধ্যে অন্যতম নিকৃষ্ট, তাহলে
আমরা রেফারেন্স দিলে সৃষ্টিকর্তা অনেক সময় মানুষকে ওই নির্দিষ্ট প্রাণীর চেয়েও নির্দিষ্ট বলেছেন। কখন? সে যখন বিরেল হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, সে যখন তার পক্ষ থেকে বিচ্যুত হয়ে যাবে, তখন যখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, তখন সে কুকুরের চেয়েও নিকৃষ্ট, ওই শুকরের চেয়েও সে নিকৃষ্ট। এখন কুকুর বা শুকর যদি সৃষ্টিকর্তা আমাদেরকে না দিতেন, তাহলে তো সেই জিনিসটাকে আমরা বুঝতে পারতাম না। এই জন্য কিন্তু ওই প্রাণীগুলির আবির্ভাব। তাছাড়া এটা একটা লজিক দেখালাম। তাছাড়া শুকর বা কুকুর তারা কি খায় একটু খেয়াল করলে বুঝতে পারবো যে তারা আমাদের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা যত আছে গার্বেজটা তারা পরিষ্কার করে। তারা কিন্তু পরিবেশ বান্ধব প্রাণী। একটি ছাগল কিন্তু এটা খাবে না কখনো, একটা গরু কখনো খাবে না। অর্থাৎ সৃষ্টিকর্তা যেই পশুগুলিকে হালাল করেছেন, তারা ওই অবশিষ্ট বজ্র বা নোংরা জিনিস খায় না। এই জন্য ওটা হালাল। এবং একটা পশুর মধ্যে একটি মুরগি, একটি হাঁস, একটি কবুতর বা একটি ছাগল, একটি গরুর পুরো শরীরটাই, বিশেষ করে ময়লাটা বাদ দিয়ে, যে ডাইজেস্টিভ ময়লাটা বাদ দিয়ে, হাড় মাংস রক্ত বাদ দিয়ে সবকিছু বক্ষণ করে। তো যাই হোক, আমরা এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। প্রবাবিলিটি পড়াতে গিয়ে কিন্তু আমরা অন্যদিকে চলে গিয়েছি। এটাও লেখাপড়ার একটা পার্ট, জীবনের একটা শিক্ষা। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে অবশ্যই অবশ্যই চিনতে হবে। আমরা তো সৃষ্টি নাকি? আমরা কিন্তু হইতে পারি বর্তমান প্রেক্ষাপটে কেহ হিন্দু, কেহ মুসলিম, কেহ ইহুদি, কেহ খ্রিস্টান, কিন্তু উই আর অল ক্রিয়েশন, সৃষ্টি। তাহলে আমাদের অবশ্যই একজন ক্রিয়েটর আছে। তো ওই প্রবাবিলিটি পড়াতে গিয়ে কিন্তু ওই জিনিসটা এসেছে। তো আমরা চেষ্টা করব, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করবো সব ধর্মের মূল গ্রন্থগুলি দিয়ে বা মূল ফর্মুলাগুলি দিয়ে। এটাই কিন্তু আমাদের ব্রত হওয়া উচিত। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করেছি প্রবাবিলিটি, কম্বিনেশন, পারমুটেশন ইত্যাদি ইত্যাদি। এখন আমি আরেকটি প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব, সেটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনাটা আসলে কেমন? তুমি যদি ওই জায়গায় আসো, তাহলে তোমাকে নিয়ে আমি আরেক জায়গায় যাব। এরকম হয় কিন্তু, বন্ধুকে বলে যে দোস্ত তুমি এই জায়গায় আসিও, তুমি আসলে তোমাকে নিয়ে আমি আরেক জায়গায় যাব। তাহলে একটি ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকেই বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। একটি ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা, এমনটা কিন্তু হয়। তাহলে আমরা যদি এখানে প্রবাবিলিটি বুঝতে হলে কতগুলি আর ছোট্ট ছোট্ট ডেফিনিশন আছে, ওই ডেফিনিশন গুলি ক্লিয়ার না হলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদের ক্লিয়ার হবে না। সেই জন্য আমি তোমাদের দু একটা ডেফিনিশন একটু আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, এটা পড়ানোর আগে ছোট ছোট দুটি ডেফিনিশন আলোচনা করতেছি, দেখো বুঝতে পারবে আশা করছি। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আরেকটি ইভেন্টকে, ইভেন্ট মিন্স ঘটনা,
আরেকটি হলো ডিপেন্ডেন্ট ইভেন্ট। স্বাধীন ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট মিনস স্বাধীন ঘটনা, আর ডিপেন্ডেন্ট অধীন ঘটনা। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে? The definition টা হলো, if the occurrence of a set of events is not affected by any other set of events in any way, then the set of events is known as independent event. একটি ঘটনা ঘটার জন্য অন্য একটা ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, এই টাইপের ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমি এক্সাম্পল দিব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো, if the occurrence or non-occurrence of an event is a trial of affected by other subsequent trials, then the events are said to be dependent. একটি ঘটনা ঘটার জন্য যদি আরেকটি ঘটনার উপর ডিপেন্ডেন্ট হয়, নির্ভরশীল হয়, তাহলে ওই টাইপের ইভেন্টকে বলা হয় ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই দুটা ডেফিনিশন নামের সাথেই সংশ্লিষ্ট। ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, কোনো ঘটনা যদি স্বাধীন হয় তাহলে ওই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আর যদি পরাধীন হয় তাহলে পরাধীন ইভেন্ট। তো ডেফিনিশনে যদি আমরা যাই, if we threw a die 3 times, অর্থাৎ একটি ছক্কার গুলি আমি 3বার নিক্ষেপ করব। খেয়াল করিও, আমি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্ট বোঝানোর চেষ্টা করছি। একটি ছক্কার গুলি আমি 3বার নিক্ষেপ করলাম। আচ্ছা, the results of the first draw, second and third draw would be independent of each other. অর্থাৎ এই ছক্কার গুলিটা যে আমি 3বার নিক্ষেপ করলাম, প্রত্যেকটা রেজাল্ট, প্রত্যেকটা ইভেন্টই হবে ইন্ডিপেন্ডেন্ট, একটির সাথে আরেকটির কোনো কানেক্টিভিটি নাই। যেমন প্রথমবার 1 আসলো, দ্বিতীয়বার 1 আসতে পারে, বা 2 আসতে পারে, 3 আসতে পারে। তো একটি ঘটনা ঘটলে দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটবে না সেটা বলা যাবে না, ঘটতেও পারে, নাও ঘটতে পারে। একটি ঘটনার সাথে পরবর্তী ঘটনার কোনো, পরবর্তী ইভেন্টের কোনো কানেক্টিভিটি নেই, পুরোটাই স্বাধীন। এই টাইপের ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমি আবার বলছি, একটি ছক্কার গুলিকে যদি 3বার নিক্ষেপ করা হয়, প্রতিবারে যে ইভেন্ট গুলি আসতেছে এই ইভেন্ট গুলিকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর ডিপেন্ডেন্ট ইভেন্ট এর এক্সাম্পলটা দিতে গিয়ে একটু আলোচনা করি। ইফ উই কনসিডার 10 balls in a box, অর্থাৎ একটি বক্সে 10টি বল কনসিডার করলাম, বা 10টি বল আছে ধরে নিলাম, এর মধ্যে 5টি হলো লাল, then the probability of drawing a ball in the first draw is 5/10. If you do not return the ball back to then the probability of drawing a red ball in the second draw is 4/9. ডিপেন্ডেন্ট ইভেন্ট জিনিসটা বোঝাতে গিয়ে বোঝানো হলো যে, মনে করো একটি পাত্রের মধ্যে আমরা 10টা বল নিলাম, ঠিক আছে, আর আমরা জানি এই 10টা বলের মধ্যে 5টা বল হলো রেড বল, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5। ওকে, এখন এই 10টা থেকে র্যান্ডমলি আমরা একটা বল তুলে নিলাম, তুলে নিলে, এবং বলটা হলো লাল বল, লালটা তুলে নিলাম, তুলে কিন্তু রেখে দিলাম, আর সেই পাত্রে জমা দিলাম না, তাহলে বল একটি কমে গেল। তারপরে আবার একটি বল তুললাম, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা, তখন কিন্তু প্রথমবার ছিল 10টা থেকে 5টা লাল, প্রথমবার একটি বল লাল হওয়ার সম্ভাবনা 5/10, কারণ টোটাল ইভেন্ট 10 আর লাল বল আছে 5টি, তাহলে 5/10।
তাহলে প্রথমবার একটা গঠন লাল বল আসার সম্ভাবনা 5/10। এই বলটা যদি আমরা না রেখে দ্বিতীয়বার আরেকটি বল তুলি, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা হবে 4/9। কেন? আমরা বলটা রিটার্ন করিনি, বলটা নিয়ে রেখে দিয়েছি, তাহলে লাল বল আছে 4টি আর টোটাল বল আছে 9টি। আবার যদি সেটাও রেখে দিয়ে আবার রেড তোলার চেষ্টা করি, তার সম্ভাবনা হবে 3/8। এইভাবে একটার সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু রেখে দিচ্ছি তো কন্ডিশন ঘটনাটা থেকে যাচ্ছে, আমরা কিন্তু জমা দিচ্ছি না। আর কিছুক্ষণ আগে ডাইস যে তিনবার নিক্ষেপ করেছি, প্রতিবারই যে ইভেন্টস গুলি এসেছিল, সেই ইভেন্টস প্রত্যেকটাই 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সেই ইভেন্টস গুলি হলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো একটা পার্টিকুলার কালারকে আমি চুজ করলাম, সেই কালারটা রেখে দিলাম, রেখে দিলে সেই কালারের প্রবাবিলিটিটা আস্তে 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 কমতে থাকে। তো এইভাবে আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের ইভেন্টের একটু বর্ণনা দিলাম। আরো ডেফিনিশন আছে, আমরা এই ডেফিনিশন গুলি একটু নিজের মতো করে, আমি যতই বুঝাই না কেন, তোমার মাথা দিয়ে যদি তুমি না বুঝো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট বা প্রবাবিলিটি, তাহলে তুমি জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারবে না। তো আমি বিশেষ করে কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য এই কথাটা আলোচনা করেছি। এবার আসো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা নিয়ে ডেফিনিশনটা দিচ্ছি। ধরো দুটি ঘটনা এ এবং বি ডিপেন্ডেন্ট, এ এবং বি ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে? এ এবং বি ডিপেন্ডেন্ট ইভেন্ট। তারপরে probability of conditional probability of B under condition A, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। দুটা ইভেন্ট পরস্পর ডিপেন্ডেন্ট, একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে নির্ভরশীল, তাহলে প্রবাবিলিটি অফ বি আন্ডার কন্ডিশন এ, এ ঘটনাটা ঘটার সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা, একটির সাপেক্ষে আরেকটি ঘটার সম্ভাবনা, এটাকে একটু স্লেশ দেওয়া যায় বা ভার্টিক্যাল লাইন সোজা লম্বা একটি দাগ দেওয়া যায়। ডেফিনিশনটা হলো এই প্রবাবিলিটি অফ এ বি, দুটি ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। একটি কন্ডিশন, এই প্রবাবিলিটিটা মাস্ট বি গ্রেটার দেন 0। প্রবাবিলিটিটা এর যেহেতু ডিনোমিনেটরের প্রবাবিলিটি শূন্যের চেয়ে বড় না হলে আনডিফাইন্ড হয়ে যাবে, সেজন্য তাহলে প্রবাবিলিটি অফ বি আন্ডার কন্ডিশন এ, এ এর সাপেক্ষে বি এর প্রবাবিলিটি হলো প্রবাবিলিটি অফ এ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। আবার আমরা যদি উল্টা ভাবে বলি যে প্রবাবিলিটি অফ এ আন্ডার কন্ডিশন বি, তাহলে একইভাবে আসবে প্রবাবিলিটি অফ এ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, একই জিনিস। সেই ক্ষেত্রে শর্ত হলো প্রবাবিলিটি অফ বি মাস্ট বি গ্রেটার দেন 0। এই হলো কন্ডিশনাল প্রবাবিলিটি দুটি ফর্মুলা। দুটি থেকেই কিন্তু আমরা এইভাবে একটা ডিক্লারেশন দিতে পারি যে প্রবাবিলিটি অফ এ বি সমান probability of A into probability of B condition A, B condition A, অথবা এটাকে এইভাবে লিখতে পারি probability of B into probability of A condition B। দেখো বুঝতে পেরেছি, probability of B condition A is equal to probability of AB divided by probability of A, আর উল্টাটা হলে অতএব এটা সমান এই ক্রস মাল্টিপ্লিকেশন, এটা সমান ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ বি মানে কি প্রবাবিলিটি অফ এ ইনটু
probability of B under condition A is equals to probability of B into probability of A under condition B. এই রিলেশনটা আমরা মনে রাখবো। আমরা যখন পরীক্ষা নিব, চিঠি নিব, তখন এই টাইপের ফর্মুলাগুলি দিয়ে বলবো কোনটা সত্য। এখানে একটা কোশ্চেন হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, হ্যাঁ, এটা 3 নাম্বার। এই তিনটা দিলে নিচের কোনটা সঠিক, তখন তোমরা বলবে হ্যাঁ ইয়েস তিনটাই সঠিক, বা একটা একটু ঘুরিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা এমসিকিউ করতে পারি, যেহেতু পরীক্ষা ডেফিনিশন মুখস্থ আসে না। আচ্ছা, আমরা আশা করি ডেফিনিশন গুলি একটু বুঝতে পেরেছো। আর বাকিটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করব তখন কন্ডিশনাল প্রবাবিলিটিটা আরো ক্লিয়ার হবে। That is, in a packet of a playing card, there are 52 cards and they are two colors. One is half of the cards are red, 26টা কার্ড হলো লাল, rest of the cards are black, আর 26টা কার্ড হলো কালো। তাহলে এই 52 প্লেইং কার্ডকে আমরা কালারগত দুই ভাগে ভাগ করতে পারি। মনে রাখতে হবে কিন্তু যারা পারো অথবা যারা পারো না, যারা পারো তাদের সমস্যা হবে না, বিশেষ করে কালার ক্যালকুলেশন। দেন the cards are 4 types in terms of assignment. অ্যাসাইন করার হিসাব অনুযায়ী 4 টাইপ। একটাকে কি যেন বলা হয় ডাইস, একটাকে হার্ট, একটাকে কি আমার মনে নাই ঠিক, ক্লাব, আর একটাকে কি যেন বলে, তোমরা বলতে পারবে? বাংলায় যদি বলা হয় হটন, ইস্কাবন, চিরাবন, উইলসন, এই 4 ধরনের। দ্যাট ইজ প্রতি অ্যাসাইনমেন্টের মধ্যে, প্রতি সিকোয়েন্সের মধ্যে দেয়ার আর 13 কার্ড। অর্থাৎ সাপোজ ডাইস, ডাইসের মধ্যে 4টা কালার, 13টা কার্ড আছে। হার্টসের মধ্যে 13টা কার্ড আছে। তার মানে প্রথমে ভাগ করেছিলাম 2 ভাগে কালারগত। আমি যদি লিখে দেখাই তাহলে এভাবে দেখাতে পারি যে 52 কার্ড। একে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। আমরা কিন্তু শিখতেছি প্রবাবিলিটি, কার্ড খেলা শিখতেছি না, ঠিক আছে? তো 2 ভাগে ভাগ করে পেলাম এখানে 26টা পাবো ব্ল্যাক, 26 আর 26, তাহলে এই 26টা কালো, ওই 26টা লাল, ঠিক আছে? এখন এই কালোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আছে 13 কার্ড, এখানে আছে 13 কার্ড। এই কালোটাকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যারা ভালো বুঝি তাদের সমস্যা হবে না ক্যালকুলেশন করতে। অনুরূপ ভাবে এই 26টাকে প্রথম 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে হলো 13। আচ্ছা, কালোর মধ্যে 2 ভাগ, কিন্তু এরাও কালো এরাও কালো। এই 13, এটার একটা নাম আছে, আমি একটু পরে আসতেছি, কার্ডটা উঠিয়ে দিচ্ছি। এই 13 কালোর মধ্যে আমি নামগুলি জানি না,
একটাকে ইস্কাবন বলা হয় বাংলায়, এই এর চিহ্নটা থাকে সম্ভবত এই টাইপের, রেড দিয়ে হবে না, ব্ল্যাক দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা যাবে। এরকম থাকে কালোর মধ্যে, এটাকে ইস্কাবন বলা হয় মেবি, মনে নাই। আর এই কালো 13টার মধ্যে এটাকে চিরাচন বলে সম্ভবত, এই টাইপের এই টাইপের এই টাইপের, এই একটু ডিফারেন্স আছে। তাহলে ইস্কাবন আর এটাকে চিরাতন বলে, বাংলায় বলতেছি। আর এই লালের দুই প্রকার, একটা হলো ডাইস, রুইতন বলা হয়, এই টাইপের ঘুড়ির মতো 13টা থাকে। আর এখানে এই 13টা থেকে হার্ট, অর্থন একেবারে লাভ, ভালো। তাহলে আমরা 52 কার্ডকে এইভাবে ক্লাসিফাই করতে পারলাম। প্রথমে ক্লাসিফাই করলাম টু কালার্স, 26টা কালো আর 26টা রেড। তারপরে কালো 26টাকে, 13টাকে এটাকে কি যেন বলেছিলাম, ইস্কাবন, আর 13টাকে ক্লাবস বা চিরাতন বলা হয়। আর রেড এর 26টা, 13টি হলো ডাইস বা রুইতন, আর হার্ট বা ইস্কাবন। আচ্ছা, তাহলে এই 52টা কার্ডের এই 4টা কালার আছে। এবার এখানেও কিন্তু ক্লাসিফিকেশন আছে। তো আমি মনে করি তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো তাদের কাছে আশা করি খারাপ লাগবে না, যারা জানো না তারা অবশ্যই ইন্টারেস্টিং হয়েই শিখবে। এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে অনেক কিছু শিখতে পারবো। তার একটি সিকোয়েন্স আছে, এই 13টারও একটি সিকোয়েন্স আছে। আমরা যদি সিকোয়েন্সটাকে এই বড় থেকে ছোট লিখি, তাহলে এটার সিকোয়েন্স প্রথম হলো এ, তারপরে কিং, তারপরে কুইন, তারপরে জেল বা জোকার, তারপরে হলো 9, সরি 10, 9, 8, 7, 6, তারপরে 5, 4, 3, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানেও কিন্তু এই টাইপের হবে, এ, কে, কিউ, জে, 10 থেকে শুরু করে আপ টু 3, 2 পর্যন্ত। আর এখানেও কিন্তু সেম, এ, কে, কিউ, ডট 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 3, 2, এবং এটাও সেম, এ, কে, কিউ, ডট 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 3। আমরা এই প্লেইং কার্ডের 52টা কার্ডকে এইভাবে সাজিয়ে নিলাম। এখন যদি প্রশ্ন করি যে এই 52টা কার্ড থেকে র্যান্ডমলি একটি কার্ড চুজ করলাম, কয়টি? একটি। সেই কার্ডটি টেক্কা, অর্থাৎ এ কে টেক্কা বলে, টেক্কা হওয়ার সম্ভাবনা কত? কেউ বলতে পারবে? আমি একটি প্লেইং কার্ড প্যাকেট থেকে 52টা কার্ড আছে, সেখান থেকে একটি কার্ড র্যান্ডমলি চুজ করলাম, এবং সেই কার্ডটার টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 1/52। একজন বলেছে 1/52, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ মানে টেক্কা 1/52। আর কেউ কিছু বলবে? না বললে কিন্তু শিখতে পারবে না। হ্যাঁ, আমি একটু সহজ করে দিই। যেহেতু প্লেইং কার্ডে 52টা তাস থাকে, এটা আমরা সবাই জানি। অতএব টোটাল আউটকাম, দ্যাট ইজ টোটাল ঘটনা হবে 52, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
তাহলে অনুকূলে ঘটনা খোঁজার সময় হিসাব করতে হবে প্রশ্নটা কি বলেছে, কার অনুকূলে, টেক্কার অনুকূলের ঘটনা। তাহলে টেক্কা আছে কয়টি, এই 52টা কার্ডে সেটা খুঁজতে হবে। কয়টা টেক্কা আছে গণ? 13, 13টা। টেক্কা আছে কয়টি? এই যে ইস্কাবনের টেক্কা একটি, ইরাবনের একটি, স্যার 4টা স্যার। সাইসের একটি, হার্টসের একটি। তাহলে টেক্কা আছে 4টি। অনুকূলের ঘটনা হলো 4। অনুকূলের ঘটনা হবে, তার মানে আমাদের রেজাল্ট আছে 1/13। অর্থাৎ এই 52টা কার্ড থেকে একটি কার্ড র্যান্ডমলি চয়েস করা হলো, সেই কার্ডটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 4/52। এবার যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ টেক্কা, তবে টেক্কাটা হতে হবে রেড। রেড টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 2/52। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড টেক্কা আছে 2টি। তাহলে 2/52, 1/20। আমি টেক্কাই বলতেছি, সেই প্রবাবিলিটি অফ টেক্কা, ঠিক আছে, প্রবাবিলিটি অফ টেক্কা, সেই টেক্কাটা হতে হবে, আমি চাই সেই টেক্কাটা হবে চিরাচনের টেক্কা। টেক্কা, তবে চিরাচনের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 1/52। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পেরেছি চিরাচনে আছে একটা টেক্কা, তাহলে চিরাচনের টেক্কা একটি আছে, অর্থাৎ 1/52। এইভাবে একটা প্রশ্নে কিন্তু একটু একটু যোগ করাতে উত্তরগুলি ভিন্ন আসতেছে। প্রথম বলেছি টেক্কা হওয়ার সম্ভাবনা, পেলাম 1/13। পরে বললাম রেড টেক্কা হওয়ার সম্ভাবনা, রেড টেক্কা আছে 2টি, তাহলে সেটা হলো 1/26। পরে বললাম টেক্কা ঠিক আছে, তবে সেটা চিরাচনের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? চিরাচনের টেক্কা আছে একটি, তাহলে একটা দিয়ে পেরে গেলাম। আচ্ছা, তাহলে মোটামুটি ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করলাম। আজকে কিন্তু ক্লাসে এই 5-7 জনই দেখলাম। তো আমরা আজ এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি জিনিসগুলি খুবই ইজি এবং 3-4টা ডেফিনিশন করানোর চেষ্টা করেছি। এই এই ধারাবাহিকতায় তোমাদের পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ আজ এবং কালের এগুলি সহ আমরা চেষ্টা করব তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড তথা পিডিএফ স্লাইড থেকে দেওয়ার জন্য। এগুলিও থাকবে, পাশাপাশি রেকর্ডিং দিয়ে দিব, তাহলে তোমরা বেসিকটা ক্লিয়ার করতে পারবে। আমি আজকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি প্রবাবিলিটি কাকে বলে, প্রবাবিলিটির ডেফিনিশন, প্রবাবিলিটির বৈশিষ্ট্য, 2টা বৈশিষ্ট্য দেখিয়েছি। তারপরে আমরা পারমিউটেশন, কম্বিনেশন আলোচনা করেছি, রিলেশন দেখিয়েছি, এবং প্র্যাকটিক্যালি ডাইস, পয়েন্ট দিয়ে আমরা প্লেইং কার্ড দিয়ে প্রবাবিলিটিটা সামান্য বোঝার চেষ্টা করেছি। ততটুকুই এভাবে শিখবে, তাহলে আশা করা যায় তোমরা এখান থেকে কিছু অর্জন করতে পারবে। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি।